নমস্কার, বিকাশ টক শো থেকে আমি সানজিদা প্রতিদিনের মতো আজকে উপস্থিত হয়েছি বিশেষ একটি পর্ব নিয়ে। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ থেকে মঙ্গলকোটের বিশিষ্ট অধ্যাপক খোকন শেখ মহাশয়। প্রথমে আমরা স্যারের সঙ্গে পরিচয়টা একটু করে নেব। নমস্কার স্যার, আমি সানজিদা। নমস্কার, আমি খোকন শেখ, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ মঙ্গলকোটের একজন সহকারী অধ্যাপক। ধন্যবাদ স্যারকে। আর এখানে আমার মোটামুটি 5.5 বছর চাকরি জীবন। এর আগে আমি শিক্ষকতার সঙ্গে স্কুলে মাদ্রাসা মিলে আগে 7 বছর করেছি। মোটের ওপর আমার শিক্ষকতা জীবন প্রায় 12.5 বছর। ধন্যবাদ খোকন স্যারকে। আমরা আজকের এই টকশো পর্বতে খোকন শেখ স্যারের কাছ থেকে বিস্তারিতভাবে জেনে নেব কিছু প্রশ্ন, কিছু বিষয়। স্যার আমাদের এই বিকাশ টকশোর মঞ্চ থেকে অনেক ছাত্রছাত্রীদের ইন্সপায়ার করবেন, তো সেই ধরনের কিছু কোশ্চেন আমরা রেখেছি যেগুলো আমরা স্যারের কাছ থেকে জেনে নেব। প্রথমে আমি স্যারকে বলবো যে স্যার আমাদের এই বিকাশ টকশোতে এসেছেন আজকে, আপনি এখানে এসে আপনার কেমন লাগছে যদি আমাদের দর্শকবৃন্দদের কাছে একটু শেয়ার করেন। এখানে এসে আমাকে খুব ভালো লাগছে। অ্যাকচুয়াল যে আমি এখানে এসেছি একমাত্র আমার একটা খুব প্রিয় ছাত্র মহিবুরের মানে আমন্ত্রণে। তো মহিবুর আমার খুব খুব ভালো ছাত্র আর কি, স্নেহ করি তাকে খুব। আর তার অনুরোধ বা তার আবদার আমি ফেলতে পারিনি বলে আমি আজ এসেছি আর কি। আজকে আমার কলেজে অফ ডে, আমি তার জন্য আজকের দিনটাই বেছে নিয়েছিলাম এখানে আসার জন্য। ধন্যবাদ স্যারকে। স্যার এসেছে, আমরাও স্যারকে পেয়ে আপ্লুত। আমরা স্যারের কাছ থেকে বিস্তারিত কিছু কথা শুনবো, স্যারের জীবনী, স্যার কিভাবে তার জীবনকে পরিচালনা করেছেন। আজকে স্যার একজন প্রতিষ্ঠিত কলেজের আজকে অধ্যাপক, তো স্যারের কাছ থেকে সেই বিষয়ে আমরা কিছু জানবো। প্রথমে আমি স্যারকে শুরুতে আমরা স্যারের কাছ থেকে শুনেছিলাম যে স্যার একজন ইতিহাস বিভাগের অধ্যাপক। তো স্যারকে প্রথমেই যেটা কোয়েশ্চেন রাখবো যে স্যার অনেক হিস্ট্রি স্টুডেন্টও আমাদের এই প্রোগ্রামটা দেখবে, তো আপনি আপনার সাবজেক্ট হিসাবে ইতিহাসটা কেন বেছে নিলেন? অ্যাকচুয়াল এখানে ভালো লাগা না লাগার ব্যাপারটা তো আমার কাছে নেই। অ্যাকচুয়াল যে আমি যখন স্টার্ট করি আমার জার্নি, তখন আমার কোনো লক্ষ্য ছিল না। আমি বলবো পরবর্তীকালে ইতিহাস ভালো লাগে কি পলিটিক্যাল সায়েন্স ভালো লাগে, এই ভালো লাগার বিষয়টা আমি কিন্তু অনেক দেরি করে বুঝতে পেরেছি। হ্যাঁ, কেননা আমাকে সেরকম লেভেলের লোকের সঙ্গে, দাদা, বন্ধু বা আত্মীয় স্বজন বা অভিভাবকের সঙ্গে আমার সেরকম ব্যাপারে কোনো আলোচনা হয়নি। অতএব ভালো লাগা না লাগা, কোন সাবজেক্টটা ভালো কোন সাবজেক্টটা খারাপ আমি বুঝতেই পারিনি যতদূর পর্যন্ত আমি পড়াশোনাটা শেষ করেছি, ডিগ্রিটা কমপ্লিট করেছি। আচ্ছা স্যার। একটা নিতেই হয় তাই নিয়েছি। ভালো পরবর্তীকালে ভালো লাগিয়েছি, সেটা আমার আলোচনার মাধ্যমে পরবর্তীকালে সবাই বুঝতে পারবে যে কখন আমার ভালো লাগলো আর কখন আমার ভালো লাগেনি, কোনটা ভালো লাগে। ভালো লাগা শুরু কখন হয়েছে সেটা আমি আমার আলোচনাতে রাখবো আর কি পরবর্তীকালে। ঠিক আছে স্যার, আমরা আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা যে কোশ্চেনটা নেক্সট করব সেটা হচ্ছে যে আমাদের স্যারকে আমরা পেয়েছি, খোকন শেখ স্যারকে। স্যার একজন গ্রামের ছেলে, প্রথমেই আমরা আলোচনা শুরুতেই সেটা শুনেছি। তো স্যার তার জীবনের পুরো জার্নিটা আমাদের সামনে শেয়ার করবে। আমাদের দর্শকবৃন্দরা অপেক্ষা করে আছে। আমরা এই বিকাশ টকশো পর্ব যেগুলো রাখি সেগুলোতে এমনই কিছু বিষয় রাখি যাতে আমাদের যে ছাত্র সমাজ, আমাদের যে সমাজ, আমাদের সেক্ষেত্রে যে ছাত্রছাত্রীরা আছে, বাচ্চারা আছে, তারা কিছুটা ইন্সপায়ার যাতে পায়, তাদেরকে কিছুটা আমরা উদ্বুদ্ধ করতে পারি। তো সেই জন্যই আমরা এই ধরনের কিছু মানুষজনকে এখানে উপস্থাপন করি যাদেরকে দেখে ইন্সপায়ার হতে পারে। তো সেভাবেই খোকন স্যার আছেন আমাদের মধ্যে। স্যারের কাছ থেকে আমরা সেরকম কিছু কথা শুনবো। প্রথমে আমি স্যারকে বলবো যে স্যার আপনি যদি শুরু থেকে আপনার জার্নিটা, আপনার স্কুল থেকে কলেজ থেকে ইউনিভার্সিটি, তারপর বিভিন্ন যে আমাদের প্রসিডিউরগুলোর পরে যে একজন অধ্যাপক হতে গেলে যে জার্নিটা পেরোতে হয়, সেই জার্নিটা যদি আপনি একটু শেয়ার করেন। ধন্যবাদ সঞ্জিদাকে। সঞ্জিদা এরকম একটা প্ল্যাটফর্মে আমার এই যে জার্নিটা শেয়ার করার জন্য তিনি আমাকে প্ল্যাটফর্ম এনে দিয়েছেন। কথা হচ্ছে এই সবার জার্নি প্রত্যেকের আলাদা আলাদা। আমার জার্নিটা একটু ডিফারেন্ট অন্যদের থেকে, কেননা আমি এমন একটা গ্রাম থেকে বিলং করি বা করেছিলাম তখন, যেখানে আমি মানুষ হয়েছি। সেই গ্রামটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে পিছিয়ে পড়া গ্রামের 10টির মধ্যে একটি। যে গ্রামে আমার বাড়িতে বিজলির আলো এসছে 2010-এ, আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়েছে 2004-এ। তার মানে বিনা
কারেন্টে বিনা বিজলির আলোতে মাস্টার ডিগ্রি পর্যন্ত আমাকে পড়াশোনা করতে হয়েছে। আমাকে বলে নয়, গ্রামের সবাইকে মানে পড়াশোনা করতে হয়েছে। তাহলে বোঝাই যায় যে 2010 সালে যে গ্রামে প্রথম বিজলির আলো যাচ্ছে সেই গ্রামটা কত পিছিয়ে পড়া। তাহলে সেখানে আমি যখন পড়াশোনা স্টার্ট করি প্রাইমারি স্কুলে, আমার মা আমাকে হাতে ধরে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দিল। একজন টিচার, গ্রামেই প্রাইমারি স্কুল, 50 জনের মতো স্টুডেন্ট। প্রাইমারি স্কুলে কোনো টিউশনের কোনো ব্যাপার নেই, সবাই পড়তো। পড়ার ফাঁকে ফাঁকে টুকটাক গ্রামের লোকরা কাজ করতো পড়ার ফাঁকে ফাঁকে, আর আমি করতাম কি, কাজের ফাঁকে ফাঁকে পড়া করতাম। অতএব আমার কাছে মেন ছিল কাজ। বাবা একজন ক্ষুদ্র চাষি, ক্ষুদ্রও বলবো না, আমাদের জমি জমা খুব একটা কম ছিল না, মোটামুটি প্রায় 4 একর মতো জমি ছিল। বাবা কিন্তু ওই 4 একর জমিতে প্রচুর পরিশ্রম করতেন। আমাদের ধান, গম, সরিষা, আলু, কচু এবং ঘরে প্রচুর সবজি চাষ করতেন, এবং সেখান থেকে চাষ করে বাবার সংসার যেত। অতএব আমাদের খেতে পড়তে অভাব হয়নি, আমরা গরিব ছিলাম না। কিন্তু বাবার কাজের ফাঁকে আমাদেরকে দেখার বা নজর দেওয়ার সুযোগ ছিল না। বাবা সকাল ভোর 4টের সময় মাঠে চলে যেত। আমি যখন খাবার নিয়ে যাচ্ছি তখন বাবার 1 বিঘা জমিতে লাঙল দেওয়া হয়ে গেছে। বুঝে গেল? তার মানে সারাদিন মাঠে পরিশ্রম করার পর ছেলে খেলো না, পড়া করলো না, বই নিয়ে বসলো, এগুলোও দেখার মতো সময় বা সুযোগ বাবাদের ছিল না। আমরা মাকে 3 বেলা রান্না করতে হতো। আমাদের জন্য সকালে রান্না, 11টার সময় রান্না, আমাদের মাঠের লেবারের জন্য। প্রত্যেক দিন আমাদের মাঠে অন্তত 4-5 জন লেবার থাকতো, তাদের রাখতে, তার কিন্তু সব খেত আর কি, রান্নার মানে করে খাওয়াতে হতো তাদেরকে, খাওয়া দাওয়ার লেবার আর কি। অতএব তাদের খাবার করা, নিজেদের খাবার করা, রাত্রে খাবার করা। অতএব আমাকে ক, খ, অ, এ, বি, সি, ডি এগুলো কিভাবে লিখতে হয়, কিভাবে পড়তে হয়, এগুলো মারা কিন্তু দেখতে সুযোগ পাননি। তো যাই হোক, প্রাইমারি স্কুল গেল, এবার হাই স্কুল। হাই স্কুলটা ওইভাবেও সেই কাজের ফাঁকে ফাঁকে পড়া। কোনোদিন স্কুল যেতে পারতাম, কোনোদিন যেতে পারতাম না। সপ্তাহে অন্তত 2 দিন আমার স্কুল কামাই হয়ে যেত। কেন না, সেই 2 দিন আমাকে 1টার সময় আমরা আদিবাসীদের হাটে আমাদের ঘরের তৈরি সবজি বিক্রি করতে যেতাম, এবং বাবাকে সাথ দিতে হতো আমাকে। তাহলে আমাকে সবজি বিক্রি করার জন্য 1টার সময় যেতে হবে, তাহলে আমি 1টার সময় আমি স্কুল থেকে আসবো কী করে? অতএব সেই রকম 2 দিন আমাকে সপ্তাহে আমাকে স্কুল কামাই করতে হতো, বা স্কুল গেলেও টিফিন আওয়ারে বাড়ি চলে আসতে হতো। এই 4 কিলোমিটার হেঁটে আমি হাই স্কুল যে গিয়েছি, আমাদের সুলতানপুর হাই স্কুল আমার চণ্ডীপুর গ্রাম থেকে 4 কিলোমিটার হেঁটে জঙ্গলের মধ্যে দিয়ে স্কুলটা যেতে হয়। রাস্তা নেই, জমির আল দিয়ে যেতে হয়। বর্ষার সময় 1 হাতে ছাতা, 1 হাতে জুতো, আর যে তোমার সার তৈরি করার যে ব্যাগগুলো, সেই ব্যাগগুলো থেকে আমাদেরকে কি করা হতো, যে বই মানে ক্যারি করার জন্য ঝোলা তৈরি করা হতো, সেটাকে ঝোলা বলে আমাদের গ্রামের ভাষায়। সেটা আমরা করে দিতে হতো বই নেওয়ার জন্য। এভাবে আমাদের যাতায়াত করে কোনো রকম মাধ্যমিক আমি পাস করলাম 1997। এবার বাবা বললেন, মাধ্যমিক পাস করলে 1 চান্সে মাধ্যমিক পাস মানে বিশাল ব্যাপার গ্রামে তখন ঠিক আছে, এইচএসটা কমপ্লিট কর, ওইভাবেই পড় যেমনভাবে। তখনও কিন্তু আমরা ভাবিনি যে ছেলে চাকরি করবে, পড়াশোনা করবে, বাবারা কেউ ভাবেনি। যে গ্রামে একটাই বাবার মানে উদ্দেশ্য ছিল যে গ্রামে কেউ গ্র্যাজুয়েট নেই, অতএব লোকে বলবে যে শওকতের ছেলে বিএ পাস করেছে, একজন গ্র্যাজুয়েট, এটাই চাষির ছেলে, তোরা চাষি করবি, অসুবিধা কী আছে, ঠিক আছে, কিন্তু বিএ পাসটা কর বাবা, যেন বলতে পারে যে আমার ছেলেকে আমি বিএ পাসটা করিয়েছি। চাকরি করতে হবে এমন কোনো ওরা বাবারা ভাবতেন যে চাষের ছেলে চাষই করতে হবে, ও চাষ করেই জীবন যাবে, অসুবিধা নেই। 2002 সালে ওইভাবেই সপ্তাহে 1 দিন 2 দিন করে করে আমি বিএ কমপ্লিট করলাম ইতিহাস অনার্স নিয়ে মোরারী কলেজ থেকে। 2002 গ্র্যাজুয়েশন কমপ্লিট হল। গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে গিয়ে একটা আমার ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, সে বললো, তো তখন আমি অলরেডি টিউশনি পড়াই, 2-4 টাকা ইনকাম আমি করি, নিজেও করি, ঠিক আছে। তখন বললো, তো বেশি তো লাগবে না, একটা করেসপন্ডেন্সের যে মাস্টার ডিগ্রি কর, বাড়ি থেকেই হবে, তুই যেভাবে চাইস ওইভাবেই পড়া হবে, মাস্টার ডিগ্রিটা করা। তো ওর কথা অনুযায়ী ঠিক আছে, মাস্টার ডিগ্রিতে ভর্তি হয়ে গেলাম বর্ধমানে করেসপন্ডেন্সে। ভর্তি হয়ে গিয়ে যখন মাস্টার ডিগ্রি ভর্তি হলাম, তখন বাবা বলছে, কত বয়স হয়ে যাচ্ছে আমার, আর কতদিন চাষ জমি করব, একটা ব্যবসা করা যাবে, নলাট দিয়ে আমার ভাইকে একটা ব্যবসা করে দেওয়া হলো।
কিন্তু আমার ভাই 2 বছরের মধ্যে ব্যবসাটা গুটিয়ে ফেললো, ব্যবসাটা চালাতে পারলো না। ইতিমধ্যে আমার MA পাসটা হয়ে গেল। তখন ভাইকে আমি বললাম যে ভাইয়ের একটা অবদান আছে, তার আমার ভাইয়ের নাম লাল মাহমুদ শেখ, বছর 1.5 হলো সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি তার কথাটা বলছি এই কারণে যে আমার জীবনে তারও একটা অবদান ছিল। আচ্ছা। কেননা ও যখন ব্যবসাটা গুটিয়ে গেল, তখন আমি বললাম ভাই, এবার যে বাবার যে ছায়া সঙ্গী হিসেবে এতদিন আমি সামলেছি, সেই দায়িত্বটা তোকে নিতে হবে। কেননা আমি ইতিমধ্যে MA পড়তে গিয়ে সবার কাছে জেনে ফেললাম যে SSC দিয়েও সাধারণ মানুষ ছেলেরাও অনেকে চাকরি পাচ্ছে। তখন থেকে আমার জার্নি শুরু হলো মাস্টার ডিগ্রি পর। তাহলে এখনকার ছেলেপেলেকে দেখবে যখন প্রাইমারি স্কুলে ভর্তি হচ্ছে, বাবা বড় হয়ে কি হবে, কে বলছে ডাক্তার, কে বলছে ইঞ্জিনিয়ার, কে বলছে কিছু, আমি এইগুলো ভাবিনি। তো অতএব আমাকে সঞ্জিতা যেটা প্রশ্ন করলো যে কোন বিষয়টা ভালো হলো, কেন ইতিহাসে আসা নয়, মানে তখন তো আমি ভাবিই না যে ইতিহাস ভালো না কোন সাবজেক্টটা ভালো, কোনটা কি, একটা সাবজেক্ট নিতে হবে, নিয়েছি। অর্থাৎ সাবজেক্ট সম্বন্ধে যে ডিফারেন্ট সেটা বোঝার মতন ক্ষমতা আমার সেই সময় ছিল না, বা জানা ছিল কেউ আমাকে বলেইনি। তাহলে আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হওয়ার পর আমার স্বপ্নে দেখলাম, আমি জার্নি শুরু করলাম কিছু নলেজ অ্যাকোয়ার করা, কিছু কম্পিটিটিভ মাইন্ড আমার তৈরি হলো। তখন আমি বাড়ি থেকে চলে এলাম শহর নলহাটিতে, 9 কিলোমিটার দূরে। সেই 9 কিলোমিটার দূরে আমি HSC কমপ্লিট করেছি সাইকেলিং করে। সেখানে এলাম, এসে টিউশনি পড়াতে শুরু করি। আর একজন LIC ডেভেলপমেন্ট অফিসার বললো, টিউশনির টাকাতে ক টাকা হবে, তুমি এজেন্সিও নাও। আমি ওকে বললাম, আমি নলহাটি এসছি একমাত্র চাকরি করব বলে, পড়াশোনা করবো আর টিউশন পড়াবো বলে, আমি LIC এজেন্সি বেশি করতে পারবো না। বলছি তোমাকে বছরে যেটা মিনিমাম তোমাকে সেটাই করবে, তোমাকে আমি চাপ দেবো না। LIC এজেন্সি তিনি ধরিয়ে দিলেন। LICর ইনকাম হয়, টিউশনি হয়, সেখান থেকে যেটা আমার ইনকাম হয় সেখান থেকে আমি সেগুলো ইনভেস্ট করি কোথায়, বই কেনাতে। তখন শুরু হয়ে গেল আমার বই কেনা আর পড়া, নিজে রান্না করি, নিজে খাই, নিজে টিউশনি পড়ি, LIC করি এবং বই ইনকাম করে বই কিনি এবং পড়া স্টার্ট করি। তখন থেকে শুরু হলো 2005 সাল থেকে আমার জার্নি ফর ডুইং সামথিং। ঠিক আছে, তখন আমি আর পেছন তাকিয়ে দেখি। তখন আমাকে পেতে হবে, আমি সাধারণ মানুষ, সাধারণ স্টুডেন্ট, গ্রাম থেকে এসেছি। সেই গ্রামের প্রথম গ্র্যাজুয়েট আমি, প্রথম মাস্টার ডিগ্রি আমার। ঠিক আছে, অথচ সেই গ্রামটা ছোট নয়, 100খানা পরিবারের বাস সেই গ্রাম। 2002 সালে সেই গ্রাম থেকে প্রথম গ্র্যাজুয়েট হচ্ছে, সেই গ্র্যাজুয়েট আমি। তাহলে কীরকম পিছিয়ে পড়া গ্রাম, আপনাকে বুঝে নিতে হবে। বুঝতে পারছি আমরা খোকন স্যারের কথা, আমরা আপ্লুত হচ্ছি স্যারের কথা শুনে। স্যার যেভাবে তার জীবনের জার্নি তুলে ধরছেন, একদম স্পষ্টত আমরা ক্লিয়ার হচ্ছি যে অনেক সাধারণ পরিবারের ছেলেমেয়েরা আছে যারা ভাবে হয়তো যে আমরা কি করতে পারবো, কিন্তু যদি আপনার বাসনা ঠিক থাকে, আপনার লক্ষ্য ঠিক থাকে, আপনার নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকে, আমি কিছু করতে পারবো, অবশ্যই তোমরাও করতে পারবে, তোমরাও পারবে সম্মান পেতে, তোমরাও একটা ভালো জায়গাতে পৌঁছাতে পারবে। তাই প্রত্যেকেই বলবো, আমরা বিকাশ টকশো থেকে আমরা এই ধরনের কিছু মানুষজনকে উপস্থিত করি যাদের কথা শুনে আমাদের যে দর্শকবৃন্দরা আছে তারা ইন্সপায়ার হয়। আমরা সত্যি আপ্লুত এবং ইন্সপায়ার হচ্ছি স্যারের কথা শুনে। আমরা আরও শুনবো স্যারের কথা, স্যারের জার্নি। আমি বলবো যে অনেক নিডি ছাত্রছাত্রী পরিবার ফ্যামিলি আছে ওয়েস্টবেঙ্গলের বাইরে বিভিন্ন জায়গাতেই আমাদের এই প্রোগ্রাম লাইভ চালানো হয়। আমাদের পূর্ববর্তী মানে যে নিকটবর্তী স্টেট আমাদের ত্রিপুরা, সেখানেও আমাদের এই প্রোগ্রাম দেখানো হবে। তো সেক্ষেত্রে আমি স্যারকে বলবো যে স্যার আপনি যদি কিছু পয়েন্ট, কিছু নলেজ যদি শেয়ার করেন, যেগুলো একটা ছাত্রছাত্রীকে বেড়ে উঠতে গেলে যেগুলো তার প্রয়োজন, যেগুলো তাকে ত্যাগ করতে হবে এবং যেগুলো তাকে গ্রহণ করতে হবে, সে ধরনের কিছু টিপস আপনি আপনার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দেবেন, আমি এটা আপনার কাছে আবেদন করব। সে অবশ্যই টিপস দেবো। টিপস যদি আমার অ্যাকচুয়ালি এখানে আমার মতো অধ্যাপক অনেক আছে, আমি একজন ছোট্ট অধ্যাপক। ঠিক আছে, বিশিষ্ট কথাটা এখন পর্যন্ত আমার নামের সঙ্গে প্রযোজ্য হবে না, কেন এখন বিশিষ্ট হতে গেলে অনেক সময় লাগবে। তো আমি যাই হোক, আমি আমার জার্নিটা যখন স্টার্ট করলাম, জার্নির শেষ পর্যন্ত একটু বলি, তারপরে আমি ছাত্রদের উদ্দেশ্যে আমার কিছু টিপস বা কিছু বার্তা অবশ্যই থাকবে। পজিটিভ বার্তাতে এসে কিছু পজিটিভই বার্তা দেবো, তো সেই বার্তা দেওয়ার জন্যই আসা। ঠিক আছে, তো সেটা অবশ্যই থাকবে। এখন গল্প হচ্ছে যে আমি যখন এলাম তখন আমার শুধু টার্গেট ছিল শুধু একটা স্কুল টিচার। SSC 2বার দিলাম, 1 বছরের পড়াশোনাতেই কিন্তু আমি SSC পাস করে গেলাম 2006।
কিন্তু একটা সাধারণ স্টুডেন্ট, একাডেমিক্স করে ফ্যাক্টর আছে, মাত্র 40 নম্বরের রিটিন পরীক্ষা, সেখানে কিন্তু আমি ওয়েটিংয়ের 12তে থেকে গেলাম। আবার 2007-এ পাস করে গেলাম, আবার ওয়েটিংয়ের 16তে থেকে গেলাম। তাহলে 2006 থেকে 2008 পর্যন্ত আমি এই চাকরি পাচ্ছি বলে পরপর কিন্তু দুবার কোয়ালিফাই করার পর 3 বছর ধরে আমি ওয়েটিংয়ে আছি, হচ্ছে না চাকরি। আমাকে একজন বললেন তখন যে তোমার এই যে স্কোর, এই স্কোরে কিন্তু বিএড ছাড়া চাকরি পাওয়া মুশকিল, তাহলে তোমাকে বিএড করতে হবে। সেই সময় 2008 সালের গল্প, বিএড কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিএড কলেজ খুব কম, এবং অত টাকা দিয়ে বিএড করাও মুশকিল বাইরে যেতে গেলে। কষ্ট করে আমি বিএডে ভর্তি হলাম, এলআইসি এজেন্সি করি, ইনকাম করি, বাবার কাছ থেকে বেরিয়ে এসেছি কিছু নেব না বলে, বাবাকে আমি চাইতেও পারবো না। অল্প কিছু বাবা টাকা দিলেন, সেই টাকা নিয়ে 30,000 টাকা নিয়ে আমি বিএডে ভর্তি হলাম গ্যাংটকে। সেখানে 61,000 কোর্স ফি, যাওয়া আসা খরচাটা জানি 1,25,000 টাকা খরচা হয়েছিল। তো 30,000 টাকা নিয়ে আমি -30,000 টাকা নিয়ে জার্নি স্টার্ট করলাম। যে বাবাকে ওটা কিন্তু মাইনাস কেন বলছি, বাবাকে আমি প্রতিশ্রুতি দিয়েছি যে চাষ শুরু হওয়ার আগেই এই টাকাটা তোমাকে আমি রিটার্ন দেব। এবার রিটার্ন কিভাবে হবে? রেগুলার ক্লাসরুম, সপ্তাহে 4 দিন আমি ওখানে ক্লাস করি গ্যাংটকে, যেটা আমার বাড়ি থেকে 495 কিলোমিটার দূর। প্রত্যেক সপ্তাহে গ্যাংটক যাই, রাত্রের দিকে ট্রেন ধরি রামপুরহাটে, গ্যাংটক গিয়ে সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4 দিন ক্লাস করি, আর বৃহস্পতি বাড়িতে ফিরে এসে আবার বিকেলে সন্ধ্যার দিকে শিলিগুড়িতে বাস ধরে আসি, পুশব্যাক বাসে চেপে সকালবেলায় নলাটিতে মোরগ্রামে নেমি, নলাটিতে টিউশনি পড়াই, এলআইসি করি, শুক্র শনি রবি 3 দিন এলআইসির কালেকশন, টিউশনি পড়িয়ে গুছিয়ে আমার যে ভাইটির কথা বললাম সেই ভাই রাতে বুঝিয়ে দিয়ে আবার রোববার রাত্রে ট্রেন ধরে আবার গ্যাংটক। এইভাবে আমি বিএড করে এলাম। বিএড করে এসে আমি 2011 এসএসসিতে চাকরি পেয়ে গেলাম হাই স্কুলে। এবার হাই স্কুলে চাকরি পাওয়ার পর অনার্স পিজির চাকরি, বেতনও ভালো, আমি কিন্তু আত্মসন্তুষ্ট হয়ে গেল কিছুদিনের জন্য। কিন্তু আমি অনার্সের স্টুডেন্ট পড়াই, কলেজের স্টুডেন্ট আমার কাছে পড়ে। তখন মাঝে একবার হলো যে কিছুক্ষণের জন্য আমার যেহেতু করেসপন্ডেন্স মাস্টার ডিগ্রি করেছিলাম, 55% নাম্বার ছিল না, আমি কলেজের জন্য যোগ্য নই। আবার সেকেন্ডবার মাস্টার ডিগ্রি করলাম এনসিএনটি ইউনিভার্সিটির উপরে নিয়ে, সেখানে সেকেন্ডবার মাস্টার ডিগ্রি করার পর কলেজ সার্ভিসের যোগ্যতা অর্জন করলাম। 2 বছর হাই স্কুলে চাকরি করার পর যখন দেখছি যে অনেক ছেলে কলেজেও পাচ্ছে, আমি কেন কলেজে পেতে পারি না? অলরেডি আমি অনার্সে টিউশনি পড়াই, আমার ছেলেরা ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ছে, তো আমি কেন ইউনিভার্সিটি বা কলেজে যেতে পারি না? আমি আবার স্টার্ট করলাম জার্নি, সেকেন্ড জার্নি স্টার্ট হলো 2013 থেকে। নিয়ে 2 বছর পড়াশোনা করে 2015-তে নেট সেট লেগে গেল। 2017 যে পিএসসির নোটিফিকেশন, গভর্নমেন্ট কলেজের জন্য অ্যাসিস্ট্যান্ট অধ্যাপক নিয়োগের পরীক্ষা, সেটাতে আমি অংশগ্রহণ করি। সেখানে অংশগ্রহণ করলাম, অংশগ্রহণ করে প্রথম চান্সেই হয়ে গেল। নিয়ে আজ 2017 পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করে 2019 সালে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে যোগ দিলাম। এবার কথা হচ্ছে যে আমি সঞ্জিতা যেটা বললো ছাত্রদের উদ্দেশ্যে কি বলার, একটা কথা বলবো, আমি যেখান থেকে এসেছি সেটা হচ্ছে আমার বর্তমান প্রজন্ম থেকে 20 বছর পিছিয়ে। কেন আমার লাইফ হিস্ট্রি এইরকম অনেককে পাবে, কিন্তু আমার সময়কাল পাবে না। 20 বছর পিছনের লোক দিকে পাবে আমার মতো, ঠিক আছে? কিন্তু আমরা 20 বছর পিছিয়ে ছিলাম, কেন আমরা জানতামই না এসএসসি কি, জানতামই না কম্পিটিশন কি, জানতাম না কিভাবে কোন সাবজেক্ট চয়েস করলে বেশি অপরচুনিটি আছে। সেটা স্যার ঠিকই বলেছেন, কিন্তু আমি যে কথাটা আপনাকে বলবো, আগেকার যারা ছাত্রছাত্রী ছিল বা আপনারা ছিলেন, বা আপনারাও যদি বলতে পারি, বা আমাদের ক্ষেত্রে অতটা হয়নি, আমরা কিছুটা বাবা মার কাছ থেকে পেয়েছি, কিন্তু এখনকার ছাত্রছাত্রীরা সবটাই পাচ্ছে, কিন্তু তাদের মধ্যে পড়া করব, নিজে কিছু করব, সেই মানসিকতাটা থাকছে না, এবং সেটাতে যদি তারা একটু মনোযোগী হয়, তো সেটার জন্য আমরা কিছু বলতে, সেটার জন্য অবশ্যই বলবো। প্রথম কথা হচ্ছে, দেখো যে কোনো কিছু কাজ আমরা বিনা লক্ষ্যে চলে যাই, লক্ষ্য নিয়ে এগিয়ে। আমি একটা স্টুডেন্টের কথা বলছি, একটা স্টুডেন্ট আমার, তাই সে আমার কাছে ম্যাথ পড়তো, ঠিক আছে? আমি তাকে ম্যাথ পড়াতাম, তাকে একটা কাজে পাঠিয়ে দিই, সাইকেল নিয়ে যাচ্ছে, ও ভুলে গেছে যে স্যার আমাকে কোন কাজে পাঠিয়েছে। কিছুটা 2 কিলোমিটার যাওয়ার পর সে আমাকে ফোন করছে, স্যার আপনি কি বলেছিলেন যেন? অর্থাৎ আমি যে সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম, আমি ভুলে গেছি যে আমি কোন রাস্তায় চলছি।
অতএব লক্ষ্য তোমাকে আগে স্থির করতে হবে। সেই লক্ষ্য স্থির তোমার দেরি হলেও ক্ষতি নেই। আমি যেমন লক্ষ্য স্থির করেছি আফটার মাস্টার ডিগ্রি, বুঝা গেল? কেউ লক্ষ্য স্থির করছে প্রাইমারি স্কুলে, কেউ লক্ষ্য স্থির করছে মানে মাধ্যমিকে, কেউ লক্ষ্য স্থির করছে এইচএস পাস করার পর। আমি কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর লক্ষ্য স্থির করেছি। অর্থাৎ লক্ষ্য স্থির এমটা তোমাকে আগে নেওয়াটা হচ্ছে সব থেকে বড় কাজ। যতক্ষণ না তুমি লক্ষ্য স্থির করবা এবং সেই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে শুরু করবা, সেই জার্নিটা স্টার্ট না হলে তুমি কিন্তু রাস্তা দেখতে পাবে না। রাস্তা আমাকে কেউ দেখায়নি, রাস্তা দেখানোর লোক ছিল না, রাস্তা জানার আমার হয়তো অভিভাবকদের সেই জায়গাটা ছিল না, তারা আমাকে প্রোভাইড করতে পারেনি। তারা ঈশ্বরের কাছে সবসময় মানে আশীর্বাদ করেছেন, দোয়া চেয়েছেন। হ্যাঁ, তো এই রাস্তা আমাকে নিজেকে দেখে নিতে হয়েছে। অর্থাৎ রাস্তা আছে, রাস্তা স্টার্ট করতে হবে। জার্নি দেখলে এক জার্নিটা যখন স্টার্ট হয়ে যাবে না, তখন রাস্তাগুলো অটোমেটিকভাবে দুয়ার খুলে যাবে। একাধিক রাস্তা। সফলতার প্রথম ধাপটা হচ্ছে খুব কঠিন, তারপরে একের পর এক দুয়ার খুলে যায়, একের পর স্টেজ কিন্তু ইজি হয়ে যায়। অর্থাৎ সফলতার প্রথম ধাপ পেতে গেলে তোমাকে জার্নিটা স্টার্ট করতে হবে। কোনো কিছু কাজ হয় না, হবে না, হয় না, তার কারণ হচ্ছে জার্নিটা স্টার্ট না করতে পারা। তুমি জার্নি স্টার্ট করে দিলেই জার্নি এক জায়গায় তার মোকাম পর্যন্ত অবশ্যই পৌঁছাবে। সেই লক্ষ্য সামনে রেখে এগিয়ে যেতে হবে। কিছু নেগেটিভ কথা আমরা যাই, হবে না, আমার দ্বারা হবে না, সুযোগ নেই, চাকরি নেই, আমি পারবো না, লোকে টাকা দিয়ে চাকরি করছে, ঠিক আছে, আমার বাবার টাকা নেই, আমি চাকরি পেতে পারি না। এই সব নেগেটিভ কথাগুলি পুরো মন থেকে বের করে দিতে হবে। একদম। আমার নিজের একটা স্বরচিত কবিতার লাস্ট একটা লাইন আমি বলছি, যে আমি একটা লক্ষ্যভেদ বলে কবিতা লিখেছিলাম, যে আর লাস্ট 4টে লাইন আমি বলছি, যেটা ছাত্রদের উদ্দেশ্যে। সত্যি যদি স্বপ্ন দেখো থাকে মনে জেদ, অতি সাধারণ হলেও তুমি করবেই লক্ষ্যভেদ। অতএব লক্ষ্যভেদ হবেই, তুমি সাধারণ হলেও তোমার লক্ষ্যভেদ করতে পারবে যদি তোমার লক্ষ্যটা ঠিক থাকে, যদি তোমার লক্ষ্য ঠিক থাকে। একদম। সত্যি যদি স্বপ্ন দেখো থাকে মনে জেদ, অতি সাধারণ হলেও তুমি করবেই লক্ষ্যভেদ। অর্থাৎ লক্ষ্যভেদ করতে গেলে লক্ষ্য ভেদ করার উদ্দেশ্যে আমাকে বেরিয়ে পড়তে হবে। যারা আধ্যাত্মিক জগতের লোক, আমরা ইতিহাসের লোক, আমরা গৌতম বুদ্ধের কথা জানি। তিনি বাড়ি ছেড়ে সংসার জীবন পালন করার পর তিনি বুঝেছেন এখান থেকে আমি মোক্ষ লাভ পেতে পারি না, প্রকৃত সত্য উপলব্ধি করতে পারবো না। অর্থাৎ তিনি বাড়ি ছেড়ে একটা নির্দিষ্ট পথকে সামনে থেকে বেরিয়ে গেছেন। অর্থাৎ আমি লক্ষ্য স্থির করার পর সেই লক্ষ্যকে সামনে রেখে আমার দ্বারা যতটুকু সম্ভব সেই সম্ভবের পথ ধরে আমাকে এগিয়ে যদি যেতে পারি, তবে আমার জন্য দুয়ার একের পর এক খুলে যাবে। একদম। অপরচুনিটি আসবেই, সেটাকে আমাকে নিতে হবে। আমি কিছুদিন আমি যখন মানে 2008-এ এসএসসিতে বাদ যাই, আমার একটা বন্ধু জয়ন্ত মাহাতো বলে ছেলেটা, পুরুলিয়া, সেই এসএসসির ওয়েটিংয়ে 1-এ আছে আর আমি ওয়েটিংয়ে 16-তে আছি। তার একটা কথা বলছি, তাকে বলছে সবাই যোগাযোগ না থাকলে, লোক না থাকলে চাকরি হবে না, ঠিক আছে। সে বলছে একটাও তো ফ্রি হবে, ফ্রেশ হবে একটা, সেই একটাই আমার। কতটা আত্মবিশ্বাস, বুঝা গেল? আত্মবিশ্বাস তোমার মনে জরুরি। তোমার দ্বারা হবে না যদি তুমি ভেবে নাও, তাহলে তুমি অর্ধেক মরেই বসে আছো। অতএব তোমার মনে যদি আত্মবিশ্বাস না থাকে, তুমি কিছুই পারবে না। অতএব অর্ধেক মরে বসে থাকলে হবে না। আমি সবসময় জীবিত হয়ে থাকি। তাই জন্য আমাদের রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম বলেছিলেন, তোমাকে দিনে যেটা দেখো সেটাই স্বপ্ন, ঘুমিয়ে যেটা দেখো সেটাই স্বপ্ন নয়। অতএব তুমি বিবেক জেগে আছে, মন জেগে আছে, সুন্দর মন নিয়ে যেটা ভাবছো, যেটা কল্পনা করছো, যেটা নিয়ে তুমি স্বপ্ন দেখছো, সেটাই তোমার স্বপ্ন। রাতে শুয়ে থেকে যেটা দেখো সেটা স্বপ্ন নয়। অতএব সেরকম স্বপ্ন দেখতে হবে, এই স্বপ্নকে সামনে রেখে এগিয়ে যেতে হবে এবং লক্ষ্যটা ছোট রাখলে হবে না। আমার একজন মানে স্যার বলেছিলেন, কখন লক্ষ্য তুই একটু বড় করবি, তুমি যা চাইবে ভগবানের কাছে তুমি তার অর্ধেক পাইবে। অর্থাৎ চাওয়াটা যেন খুব ছোট না হয়। তুমি যদি প্রাইমারি স্কুলের শিক্ষক বা শিক্ষিকা ভাবো, চাও, টার্গেট করো, তুমি আইসিডিএস পেতে পারো। বুঝা গেল? অর্থাৎ তোমার চাওয়াটা, আমি চেয়েছিলাম
অনার্স পিজির জন্য। তার জন্য আমি লাইফে কোনো পাস কোর্সের এসএসসির পরীক্ষা দিইনি। স্যারের কথা শুনে স্যার বলছে তুমি একটু, সেই মুহূর্তে আমার অনার্স পিজিটা ছিল আমার যোগ্যতা অনুযায়ী হায়েস্ট। অর্থাৎ আমি সেই সময় ওই হায়েস্টটাই কিন্তু টার্গেট করেছিলাম, অনার্স পিজি স্কেলেরই চাকরি করি। তার জন্য কোনো পাস কোর্সের চাকরি, কোনো প্রাইমারির চাকরি, কোনো গ্রুপ সির চাকরি, কোনো গ্রুপ ডির চাকরি আমি দিতাম না পরীক্ষা। কেন দিতাম না? যে আমার লক্ষ্যটা কিন্তু একটুখানি বড় রেখেছিলাম। অর্থাৎ লক্ষ্য তোমার দ্বারা যেটা সম্ভব, সেই সম্ভবের জায়গায় থেকে সব থেকে বেশি বড় লক্ষ্য রাখতে হবে। অতএব ভগবানের কাছে তুমি যেটা চাইবে তার অর্ধেক পাইবে। অতএব তোমার লক্ষ্যটা হবে একটু বড়, এবং সেই বড় লক্ষ্যকে নিয়ে তুমি এগিয়ে যদি যেতে শুরু করো, তাহলে দেখবে যে সেই জায়গা থেকে অন্তত একটা এমন স্টেজে তুমি পৌঁছে গেছো যেটা মোটামুটি তোমার চলে যাবে। অর্থাৎ লক্ষ্যটা বড় রেখেই এগিয়ে যেতে হবে। এটাই আমার দর্শকদের কাছে আমার বলার, ঠিক আছে? অর্থাৎ তোমরা স্বপ্ন দেখো, মনে জেদ থাকবে, তাহলেই তোমরা সফলতা পাবে। অসংখ্য ধন্যবাদ খোকন স্যারকে। স্যার খুব সুন্দর এবং সাবলীলভাবে আমাদের এই টকশো পর্বতে স্যারের জার্নি, আমাদের যে বর্তমান ছাত্রছাত্রীরা আছে তারা কিভাবে তাদের আত্মবিশ্বাসকে পাথেয় করে এগিয়ে যেতে পারবে সে বিষয়ে সুন্দরভাবে বললেন। স্যারকে পেয়ে আমরা প্রাঞ্জল হয়ে উঠেছি। আমি আবারও ধন্যবাদ জানাবো বিকাশ টকশোর পক্ষ থেকে স্যারকে। আমরা বারে বারে পেতে চাই এ ধরনের কিছু মানুষ যারা আমাদের এই টকশোকে আরো ধন্য করে তুলবে। অসংখ্য ধন্যবাদ। আজকের পর্ব আমরা এখানে শেষ করলাম। নমস্কার। সবাইকে ধন্যবাদ।